আশুলিয়া ও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, অর্ধশতাধিক কারখানা বন্ধ। ইন্ধন দিচ্ছে আওয়ামী লীগ, বলেছেন উপদেষ্টারা। কাল খোলা থাকবে সব কারখানা। দুর্নীতি করলে কাউকে ছাড় নয়, সরকারের কঠোর বার্তা। প্রশাসনের কার্যক্রম স্বাভাবিক রাখতে সচিবদের প্রধান উপদেষ্টার নির্দেশ। হত্যা মামলায় সাবেক 2 আইজিপি রিমান্ডে, অপরাধ করলে ছাড় নয়, হুঁশিয়ারি আইজিপির। পুলিশের মনোবল ঠিক হতে সময় লাগবে, বললেন উপদেষ্টা। কাল সংবাদ সম্মেলন ডেকেছেন সিইসি, আসতে পারে পদত্যাগের ঘোষণা। ইসি পুনর্গঠনের দাবি বিএনপি নেতাদের। ফ্যাসিজমের প্রতিষ্ঠাতা আওয়ামী লীগ, মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। গণঅভ্যুত্থানের 1 মাস পূর্তিতে কাল শহীদি মার্চ কর্মসূচি ঘোষণা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। আজও শিল্পাঞ্চল আশুলিয়া চলছে শ্রমিক বিক্ষোভ। বন্ধ ঘোষণা করা হয়েছে অন্তত 70টি পোশাক কারখানা। বিক্ষোভের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে আশুলিয়ার বিভিন্ন সড়ক মহাসড়কে। চরম দুর্ভোগে সাধারণ মানুষ। এদিকে শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুরেও বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 18 দফা দাবি বাস্তবায়নে শিল্পাঞ্চল আশুলিয়ায় বিভিন্ন কারখানার পোশাক শ্রমিকরা সড়কে নামে। বুধবার সকালে কারখানায় প্রবেশের পর তারা হাজিরা নিশ্চিত করে। এরপর শ্রমিকরা এসব দাবি নিয়ে বিক্ষোভ করতে থাকে। মালিক পক্ষের কোনো জবাব না পেয়ে এক পর্যায়ে তারা কারখানা থেকে বের হয়ে চলে যায়। বিক্ষুব্ধ শ্রমিকরা জানায় 18 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবে না। আন্দোলনরতদের অভিযোগ, তাদের দাবি আমলে না নিয়ে কোনো রকম আলোচনা ছাড়াই কারখানায় ছুটি ঘোষণা করেছে মালিক পক্ষ। পাঁচ করতে সকালবেলায় ডিউটি আসছিল, পাঁচ করে সবাই নিচে চলে এসেছে, ঠিক আছে, তাদের দাবিটা আদায় করার জন্য। পিএম স্যার লাইন সেভার অনেক গালাগালি করে, কাজের অনেক চাপ বেশি, ঠিক আছে। আর 1 নম্বর সমস্যা ছেলে নেয় না। যা নিয়োগ হয় শুধু মহিলাদের, 95% মহিলা নিয়োগ দেয়, আর 5% হলো পোলা। আমাদের মেন দাবি হলো এটা, আর বাকি আর কিছু দাবি আছে। মহিলা মানুষের গেটে গেলেই চাকরি, ছেলে মানুষের চাকরি না, বেকার ঘুরে বেড়াইতেছে, আবার ঠিক মতো হাজিরা মনোজ দেয় না। এদিকে বিভিন্ন কারখানার মালিক পক্ষ জানায় এসব শ্রমিকদের দাবি নয়, বহিরাগতরা অরাজকতা সৃষ্টি করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে যৌথ বাহিনীর সদস্যরা। অন্যদিকে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে পোশাক কারখানার চাকরিচ্যুত ও চাকরি প্রত্যাশী পুরুষ শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস ও সদর উপজেলার বাঘের বাজার এলাকায় বিক্ষোভ করে। এতে ঘণ্টাখানেক ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে শ্রমিক অসন্তোষের পেছনে আওয়ামী লীগের লোকজন সহ বহিরাগতরা রয়েছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, কারখানার শ্রমিক ও দেশের অর্থনীতি বাঁচাতে হলে কিছু সংখ্যক ব্যক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। সচিবালয়ে তারা এসব কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রমিক অসন্তোষ নিয়ে বৈঠকের পর শ্রম উপদেষ্টা জানান, শ্রমিক অসন্তোষ নিয়ে মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে একাধিক সভা হয়েছে। এখন যে আন্দোলনগুলো হচ্ছে প্রকৃতি শ্রমিক নেতারা বুঝে উঠতে পারছেন না, কারণ এখানে কোনো নির্দিষ্ট দাবি উঠে আসছে না, কোনো নির্দিষ্ট দফা পাওয়া যাচ্ছে না। অভিযোগ করেন, বহিরাগত লোকজনই এই আন্দোলনে বেশি, যারা ঝুট ব্যবসা নিয়ে সন্ত্রাস করছে, দখলের পায়তারা করছে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও জানান আসিফ। এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ বলেন, প্রকৃত শ্রমিকরা কোনো বিশৃঙ্খলা করছেন না, যারা করছেন তাদের অধিকাংশই বহিরাগত, তাদের মোকাবেলায় কঠিন হতে হবে বলেও মন্তব্য তার। শ্রমিকরা এখানে কোনো ধরনের ডিস্টারবেন্স করছে না, কিন্তু যারা করছে তারা অধিকাংশ বহিরাগত। ওদেরকে কীভাবে মোকাবিলা করা যায় এবং তার জন্য আমাদের একটু টাফ হতে হবে, আমাদের একটু শক্ত হতে হবে। আমরা সবসময় মনে রেখেছি যে সরকার কোনো সময় তার নিজের নাগরিকের বিরুদ্ধে ফোর্স ব্যবহার করে না, এটা স্বাভাবিক, ফোর্স ব্যবহার করে না। কিন্তু আমাদের এখন একটা পরিস্থিতি এসে গেছে যে আমার ইন্ডাস্ট্রিকে বাঁচাতে গেলে, শ্রমিককে বাঁচাতে গেলে, দেশের অর্থনীতিকে বাঁচাতে গেলে কিছু সংখ্যকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে, কঠোর পদক্ষেপ নিতে হবে। আওয়ামী লীগের লোকেরা যেই সিন্ডিকেটগুলো সামলাতো তারা তো সেগুলো ছেড়ে চলে গেছে। এখন যারা দখলের পায়তারা করছে এবং এসে সেখানে সন্ত্রাস করছে, তাদেরকে এবং যারা বহিরাগত আছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে, এটা গতকালকে আমরা বলেছি।
এবং এখানে স্থানীয়ভাবে আওয়ামী লীগও আছে কিছু জায়গায় এবং কিছু বিএনপির স্থানীয় নেতৃবৃন্দরও আমরা সংশ্লিষ্টতা পেয়েছি। তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব এবং অলরেডি আমাদের কাছে যে ইনফরমেশন আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, সেই ইনফরমেশনের ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করা হবে এবং যেই জনদুর্ভোগ সেখানে তৈরি হয়েছে সেই জনদুর্ভোগ আপনারা জানেন এটা হচ্ছে আমাদের আইনে আছে, জনদুর্ভোগ সৃষ্টি করলে সেটার জন্য পুলিশ ক্যান টেক অ্যাকশন। আগামীকাল থেকে আশুলিয়া ও গাজীপুর এলাকায় সব গার্মেন্টস কারখানা চালু থাকবে। আজ রাতে এসব এলাকায় যৌথ অভিযান পরিচালনা করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিল্প পুলিশ এখনও পুরোপুরি কার্যক্রম পরিচালনা করতে কিছুটা সমস্যা হচ্ছে, তবে তারা আজ রাত থেকে তাদের কার্যক্রম জোরদার করবে। গার্মেন্টস কারখানা এলাকায় অশান্তির জন্য রাজনৈতিক ইস্যু থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতে পারবে। বহিরাগত যারা আক্রমণ করছে তাদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ আছে। প্রয়োজনে বিজিএমইএ বহিরাগতদের বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার কাছে তথ্য ও ফুটেজ সরবরাহ করবে। বিজিএমইএ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ হিল রাকিব বলেন, বহিরাগত অনেকেই কারখানার বাইরে থেকে হামলা করলে ভিতর থেকে শ্রমিকরা প্রতিহত করার চেষ্টা করে। নানা স্বার্থে অস্থির পরিস্থিতি তৈরি হচ্ছে। আজ রাত থেকে যৌথ বাহিনী অভিযানে যাবে, সব ঠিকঠাক হয়ে যাবে বলে আশা বিজিএমইএ নেতাদের। কিছু ফ্যাক্টরি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, ভাঙচুর হয়েছে কিছু অল্প কিছু, বাট সবচেয়ে বড় ক্ষতি যেটা প্রোডাকশন না করতে পারা। যে প্রোডাকশন না করতে পারার কারণেই আমাদের তো আপনি সবই জানেন যে বায়াররাও শঙ্কিত যে বাংলাদেশের পোশাক শিল্পের যে স্থিতিশীলতা দরকার, আমরা যেটা প্রথম থেকে বলে আসছি, আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি যাতে কখনোই নষ্ট না হয়, সেই জন্যই আমাদের সবার সর্বোচ্চ চেষ্টা। এবং ওই প্রেক্ষাপট থেকে আজকে আমাদের এই কোঅর্ডিনেশন মিটিংটা ছিল। ফ্যাক্টরি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের যারা এক্স প্রেসিডেন্ট, সিনিয়র লিডার সবাই একসাথে বসে আমরা সিদ্ধান্ত এসেছি যে আগামীকালকে থেকে আমরা ফ্যাক্টরি খোলা রাখবো ইনশাআল্লাহ, এবং আমার বিশ্বাস যে কালকে আমরা সুন্দরভাবে ফ্যাক্টরি চালাতে পারবো। দুর্নীতির মূলোৎপাটনের পাশাপাশি সেবা সহজ করে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনে সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে তেজগাঁয়ের নিজ কার্যালয়ে সচিবদের সাথে প্রথম বৈঠকে তিনি সততা, নিষ্ঠা, জবাবদিহিতা নিয়ে নতুন বাংলাদেশ গড়ার উপর জোর দেন। জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে তাগিদও দেন। প্রধান উপদেষ্টা বলেন, সরকারি অর্থে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে, পাশাপাশি সরকারি কেনাকাটায় যথার্থ প্রতিযোগিতা রাখতে হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করার উপর জোর দেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এ সময় গুরুত্ব দেন নাগরিক বান্ধব মানসিকতা নিয়ে প্রতিটি মন্ত্রণালয় বিভাগকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচির কর্মপরিকল্পনা দাখিল করার, যা নিয়মিত মূল্যায়ন ও পরিবীক্ষণ করা হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সৃষ্ট নতুন বাংলাদেশকে সর্বোচ্চ উপায়ে কাজে লাগাতে হবে। সরকারের সকল পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে মার্চিং অর্ডার প্রদানে নির্দেশও দেন অধ্যাপক ইউনূস। হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহীদুল হককে 7 দিনের ও আব্দুল্লাহ আল মামুনকে 8 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ছাত্র জনতার আন্দোলন চলাকালে গুলিতে দোকানি ও ব্যবসায়ী হত্যা মামলায় পুলিশের সাবেক 2 আইজিকে মঙ্গলবার রাতে রাজধানী থেকে গ্রেফতার করা হয়। ডিবি কার্যালয়ে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ সকালে দুজনকে আদালতে হাজির করে 10 দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত শহীদুল হকের 7 দিন ও আব্দুল্লাহ আল মামুনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করে। এদিকে রাজধানীর হাজারীবাগ থানায় অপহরণের পর মুক্তিপণ আদায়ের মামলায় গ্রেফতার ধানমন্ডি জোনের সাবেক অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আব্দুল্লাহ হিল কাফির 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশের মনোবল ফিরে পেতে সময় লাগবে, ধীরে ধীরে তারা স্বাভাবিক কাজে ফিরে আসবে বলেও প্রত্যাশা তার। আর পুলিশ মহাপরিদর্শক ময়নুল ইসলাম বলেছেন, বিগত 15 বছর ধরে লাইসেন্স দেয়া অস্ত্রগুলো অবৈধ হয়ে গেছে। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া যৌথ অভিযানে অবৈধ অস্ত্র পাওয়া গেছে। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশের মনোবল ঠিক হতে সময় লাগবে। আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলবো। এটা আস্তে আস্তে হবে, যেহেতু তাদের আপনার যেটা আইডেন্টিফাই করছেন কারেক্ট, বাট আমি তো একদিনে এটা কিছু পারবো না। আপনারা আমাকে সময় দিতে হবে, আস্তে আস্তে আমি এটা
ব্যবস্থা নিচ্ছি। এ সময় পুলিশ মহাপরিদর্শক কথা বলেন যৌথ অভিযান প্রসঙ্গে। তিনি বলেন, এই অভিযানে ভালো ফল আসবে, কিছুটা হলেও স্বাভাবিক হবে পরিস্থিতি। দুর্নীতির সাথে জড়িত সবার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। আপনারা জানেন যে সারা দেশব্যাপী আজকে থেকে অর্থাৎ গত মধ্যরাত থেকে একটি যৌথ অভিযান শুরু হয়েছে, যেখানে আমরা মূলত আমাদের লুণ্ঠিত অস্ত্র, মিসিং আর্মস, যেগুলি আমাদের পুলিশ বাহিনী সহ প্রিজন, এসএসএফ, অন্যান্য যে সকল বাহিনীর এই অস্ত্র লুণ্ঠিত হয়েছে, সেই অস্ত্র উদ্ধারের জন্য আমরা যৌথ অভিযান শুরু করেছি। পাশাপাশি যে লাইসেন্সকৃত অস্ত্র, যেটি বিগত 15 বছর ধরে হয়তো বিভিন্নভাবে যারা পেয়েছে, তাদেরকে আমরা মূলত একটা স্ট্রিমলাইনে আনার জন্য, যাচাই বাছাই করার জন্য আমরা ডেডলাইন দিয়েছিলাম। গতকালকে মধ্যরাতে সেটা শেষ হয়ে গেছে এবং সেই অস্ত্রগুলিও আমরা আজকে থেকে কিন্তু অবৈধ হয়ে গেছে। যেহেতু আমরা ডেডলাইন দিয়েছি, এর মধ্যে জমা না দিলে সরকারি আমরা নির্দেশনা জানিয়ে দিয়েছি। তো আমরা অনেক অস্ত্র ইতিমধ্যে পাচ্ছি, অনেক জায়গায় অস্ত্র ফেলে যাচ্ছে কেউ, অনেক জায়গায় আমরা গত রাত থেকে কিন্তু অভিযান শুরু করেছি, আপনি দেখেছেন। সেই অভিযানে একটা ইম্প্যাক্ট পড়তেছে। মামলার আসামি ও অনিয়মের সাথে জড়িত সবাই আইনের আওতায় আসবে বলেও জানান পুলিশ মহাপরিদর্শক মইনুল ইসলাম। বাট আমরা কিন্তু কাজে আছি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাতে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। দেশি বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান তারা। জনরোষ থেকে বাঁচতে নির্বাচন কমিশনকে পদত্যাগের পরামর্শ দিয়েছেন বিএনপি নেতারা। আওয়ামী সরকারের সুবিধাভোগীদের বাদ দিয়ে দুদক পুনর্গঠনের দাবিও জানান তারা। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের পেছনে কাদের ইন্ধন রয়েছে তা খুঁজে বের করার কথা বলছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতারা। পোশাক শ্রমিকদের নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ও মানুষের জানমাল নিরাপত্তায় সভা করেছে সংগঠনটি। এই মুহূর্তে যে চেষ্টা, এটা দাবি আদায়ের চেষ্টা না, এটা হলো যে বিজয়, এই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা। এই যে দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসতে এটাকে বিঘ্নিত করার চেষ্টা। এটা একটা ষড়যন্ত্র, এটা রাজনৈতিক ষড়যন্ত্র, এটা দেশি বিদেশি ষড়যন্ত্র। এটাকে প্রতিরোধ করতে হবে। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ সংগ্রহ কর্মসূচির অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, এবারের বন্যায় 13 কোটি টাকারও বেশি ত্রাণ বিতরণ করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। বিগত সরকারের সুবিধাভোগী নৈতিকভাবে দুর্বল লোকদের ত্রাণ সহায়তা গ্রহণ করছে না বিএনপি। এই নির্বাচন কমিশন আজ অবধি নির্লজ্জের মতো বসে আছে। আমি মনে করি যে এই নির্বাচন কমিশন বোধোদয় হওয়া উচিত, পদত্যাগ করে নিজেদের জনগণের রোষ থেকে বাঁচার জন্য পদত্যাগ করে এই সরকারকে সুযোগ দেওয়া উচিত নতুন নির্বাচন কমিশনের। তা না হলে সত্যিকার অর্থে জনরোষ থেকে কেউ রক্ষা পাবে না। আর দুদুকে যে সমস্ত কর্মকর্তা এবং কমিশনাররা এখনো বসে রয়েছে বিগত সরকারের সুবিধাভোগী হিসাবে, আমি সরকারকে বলবো দুদুক পুনর্গঠন করা অতীব জরুরি, নির্বাচন কমিশন পুনর্গঠন করা অতীব জরুরি। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন বাংলাদেশে বিএনপি সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায়। বুধবার দুপুরে নোয়াখালী সদর উপজেলার খলিফার হাটে জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই প্রস্তাবের মধ্যে মৌলিক সমস্যার সমাধান আছে। এই সংস্কারে আমাদের সাথে আমাদের যারা যুগপৎ আন্দোলন আছে সবাই ঐক্যমত পোষণ করেছেন। তারেক রহমান সাহেব জাতীয় সরকারের মাধ্যমে এটা বাস্তবায়নের কথা বলেছে। এই কথাগুলো বুঝতে হবে। নতুন বাংলাদেশে নতুন যে মনোজগৎ সৃষ্টি হয়েছে মানুষের, যুব সমাজের আকাঙ্ক্ষা বুঝতে হবে। আগামী দিনের রাজনীতি ভিন্ন রাজনীতি হবে। মানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা বুঝে নতুন বাংলাদেশের উন্নতি ও অগ্রগতির জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বানও জানান বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সংবিধানে সংযুক্ত দেখতে চায় বিএনপি, জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিভাগের দলের তৃণমূল নেতাকর্মীদের সভায় কথা বলেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করতে চায়। গণতন্ত্র আর ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন তারা সকলে আগামীতে দেশ পরিচালনায় অংশগ্রহণ করবেন, যাতে দেশ তাদের অবদানের সুফল থেকে বঞ্চিত না হয়। দেশে প্রথাগত রাজনীতির সাথে সম্পৃক্ত নন, কিন্তু দেশ গঠন, উন্নয়ন ও পরিচালনায় অংশগ্রহণ করতে চান এমন অসংখ্য জ্ঞানী, গুণী, শিক্ষক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, গবেষক, চিকিৎসক, কারিগরি বিশেষজ্ঞ, মানবতা কর্মী রয়েছেন, কিন্তু বর্তমান সাংবিধানিক কাঠামোতে তাদের পক্ষে সংসদে সদস্য হিসেবে অবদান রাখার সুযোগ নেই। তাদের সেবা আর অবদান দেশের কাজে লাগাতে বাংলাদেশেও উচ্চ কক্ষ সহ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা সংবিধানে সংযুক্ত দেখতে চায় বিএনপি। আওয়ামী লীগ সরকার বিচার, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে পুঁজি করে ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করতে যারা এখন মাঠে নামছেন তারা গত 16 বছর কোথায় ছিলেন সেই প্রশ্নও রাখেন তিনি। এদিকে গণঅভ্যুত্থানের 1 মাস পূর্তিতে শহীদি মার্চ কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়ক সার্জিস আলম। ক্ষমতাকে প্রশ্ন করার চর্চাটাকে আমরা রাখতে যাচ্ছি। তো এখন আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আপনারা জনগণের কাছে জানতে চান, আপনারা জনগণকে একটু কাইন্ডলি প্রশ্ন করেন যে তারা রাজনৈতিক দল চায় কিনা, তারা চায় কিনা এই দ্বিবিভাজনের যে রাজনীতি যেটি ছিল সেটি থেকে তারা মুক্তি পেতে চায় কিনা। কারণ আমরা দেখেছি ক্লকওয়াইজ এবং এন্টি ক্লকওয়াইজ করাপশন। আপনারা যারা বুদ্ধিবৃত্তিক মহলে ফেসিবাদী রাজনীতিকে পুনর্বাসন করতে যাচ্ছেন, আপনারা ফেল মারছেন অনেক আগে। রাজনৈতিক পথটাকে আপনারা রুদ্ধ করে দিয়েছেন, সেটির দায়ভার আপনাদেরকে নিতে হবে। সেটির দায়ভার যদি আপনারা না নিয়ে আবার যদি রাজনীতি করার, পুনর্বাসন করার চিন্তা করেন, তাহলে সেক্ষেত্রে এই ছাত্র নাগরিক যারা শহীদ হয়েছে আমরা ফিল করি তাদের কাছে আমাদের জবাবদিহিতা রয়েছে, তাদের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে। আগামীকালকে আবারও আমার ওই শহীদ ভাইদের স্মৃতিকে, স্পিরিটকে নিজের মধ্যে ধারণ করে আমার ওই যে আহত ভাইগুলো এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, আমার যে ভাই বোনগুলো তাদের হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, তাদেরকে স্মরণ করে, তাদের স্মৃতিকে ধারণ করে আমরা আগামীকাল 5 সেপ্টেম্বর আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক KAM মাজেদুর রহমানকে চেয়ারম্যান করে 7 সদস্যের স্বতন্ত্র পরিচালক নিয়োগপ্রাপ্ত হয়েছেন। যদিও ডিএসসি থেকে স্বতন্ত্র পরিচালক নিয়োগের জন্য 9 জনের তালিকার কাউকেই নিয়োগ দেয়নি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। সংশ্লিষ্টরা বলছেন, একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো হলেই পুঁজিবাজার বুঝবেন এমনটি নয়, তাই বাজার বোঝেন এমন ব্যক্তিদের নিয়োগ পাওয়া উচিত। ডিএসসির মতামত উপেক্ষা অগ্রহণযোগ্য ও একই সাথে বাজারের জন্য ক্ষতিকর বলেও মনে করেন তারা। মামুন আব্দুল্লাহর রিপোর্ট। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর 18 আগস্ট অধ্যাপক ডক্টর হাফিজ মোহাম্মদ হাসান বাবু ডিএসসির চেয়ারম্যান পদ থেকে সরে যান। এর 2 দিন পর 21 আগস্ট 5 জন স্বতন্ত্র পরিচালক পদত্যাগ করেন। বাকি একজন ট্রান্সফার হয়ে যাওয়ায় সবকটি পদ খালি হয়ে যায়। ফলে ডিএসসির 7 স্বতন্ত্র পরিচালক নিয়োগ বিষয়টি সামনে আসে। এরই প্রেক্ষিতে 9 জনের তালিকা পাঠিয়ে 7 জনকে চূড়ান্ত মনোনয়ন দিতে বিএসইসিকে অনুরোধ জানায় ডিএসসি। যদিও সেটি আমলে না নিয়ে 1 সেপ্টেম্বর বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি কমিশন সভায় নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়। আমরা বলে আসছি যে গত 2টা কমিশন একটা স্বৈরাচারী কাজে স্টক মার্কেট চালিয়েছেন, ঢাকা স্টক এক্সচেঞ্জকে চালিয়ে এটাকে একটা অকার্যকর অর্গানাইজেশনে তৈরি করেছেন। এবং আমরা খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে আজকে, এবং অত্যন্ত পরিতাপের বিষয় যে এই যে আমাদের যে গত 2 কমিশনের যে ধারাবাহিকতা, তার চেয়েও আমরা বেশি স্বৈরাচারী কায়দায় যে ঢাকা স্টক এক্সচেঞ্জের 7 জন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের সিলেকশন প্রসেসটা মাত্র দেখলাম। যদিও ডিএসসির নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটি এনআরসি প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই বিএসইসি স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়ে থাকে। এ বিষয়ে বিএসইসির দেয়া প্রজ্ঞাপন বলছে, স্বতন্ত্র পরিচালক পদত্যাগ করায় বর্তমানে আর এনআরসি নেই। স্বতন্ত্র পরিচালক নির্বাচনের বিষয়ে ডিএসসি হতে প্রস্তাব কমিশনে দাখিলের সুযোগও নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জ ইজ এ পাবলিক লিমিটেড কোম্পানি ওন্ড বাই ইটস শেয়ার হোল্ডার্স। আপনাকে বিভিন্ন আইন কানুনের মাধ্যমে ডিমিউচুয়ালাইজেশনের পরে আপনাকে এই প্রেরোগেটিভ দেওয়া হয়েছে যে আপনার 7 জন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর সিলেকশন প্রসেসে ইউ উইল বি দ্য আলটিমেট অথরিটি।
বাট তার মানে এই না যে আপনি স্টক এক্সচেঞ্জকে আপনার নিজস্ব সম্পত্তি মনে করে এককভাবে সব সিদ্ধান্ত নেবেন। ডিএসির দেয়া তালিকায় 9 জনের মধ্যে ছিলেন ফাহিম মাসরুর, সিলভানা কাদের সিনহা, অধ্যাপক শাবনাজ আমিন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মফিজুল ইসলাম রাশেদ, ডক্টর শামসুদ্দিন আহমেদ, মোহাম্মদ ফোরকান উদ্দিন, মোবাশ্বের মোমেন, কামরান টি রহমান ও জাহিদুর রহমান। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। স্বাগত একবার বাংলা ভিশন সংবাদে। ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও ক্রয় বাণিজ্য সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার 2 ভাই হারিস আহমেদ, তোফায়েল আহমেদ জোসেফের বিরুদ্ধে গোয়েন্দা তথ্যের প্রাথমিক সত্যতা পাওয়ায় অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ দুদকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রম সহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনি দুর্নীতির মাধ্যমে রাজধানী সহ বিভিন্ন জায়গায় বাড়ি, ফ্ল্যাট ক্রয় সহ 100 কোটি টাকা বিনিয়োগ করে আলিশান বাংলো নির্মাণ করেছেন। তার ছোট ভাই তোফায়েল আহমেদ ও জোসেফের নামে ঢাকায় বিভিন্ন জায়গায় বাড়ি ও কয়েকশো বিঘা জমি কিনেছেন। এছাড়া ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ নিজামুদ্দিন হাজারীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমের ব্যাপক অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে দুদক অনুসন্ধান শুরু করেছে। সুপ্রিম কোর্ট সহ বিচার বিভাগে দ্রুত সংস্কার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়ে তিনি অভিযোগ করেন, ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতন হয়েছে, কিন্তু অদৃশ্য কারণে বিচার বিভাগের সংস্কার হচ্ছে না। গত 16 বছর আওয়ামী লীগ সরকারের যেসব আইন কর্মকর্তা ও বিচারকরা বিচার বিভাগ নিয়ন্ত্রণ করত, সরকারের আজ্ঞাবহ হয়ে রাজনৈতিক সিদ্ধান্ত আদালতে বাস্তবায়ন করত, তারা আজও বহাল তবিয়তে আছে। এদের দ্রুত সরাতে হবে। বিচার বিভাগ থেকে নিম্ন আদালতকে আইন মন্ত্রণালয় মুক্ত করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট বিচার করতে হবে। তা করেছে? কিছুই করেনি। এখনো প্রতি সরকার, আগের সরকারের যারা রাজনৈতিক বিচার করত, যারা কথায় কথায় রাজনৈতিক কর্মীদের রিমান্ডে দিত, ঢাকা কোর্টে এখনো কিন্তু ওই লয়ারের ফি শেয়ার করে বিচারকের সঙ্গে। গত 16 বছরে আইন মন্ত্রণালয়ের যেসব কর্মকর্তারা জুডিশিয়ারি নিয়ন্ত্রণ করতেন, ল জুডিশিয়ারি নিয়ন্ত্রণ করতেন, এবং যেসব আইনমন্ত্রীরা টেলিফোন করে সাজা বা মামলা কি হবে না হবে সবই নির্ধারণ করতেন, সেই একট গুণা বের করেন, তদন্ত করান, অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। কিন্তু তারা কিন্তু এখন সবই ভুলে গেছে মনে হয়। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আশুলিয়া ও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, অর্ধশতাধিক কারখানা বন্ধ, ইন্ধন দিচ্ছে আওয়ামী লীগ, বলছেন উপদেষ্টারা। কাল খোলা থাকবে সব কারখানা। দুর্নীতি করলে কাউকে ছাড় নয়, সরকারের কঠোর বার্তা। প্রশাসনের কার্যক্রম স্বাভাবিক রাখতে সচিবদের প্রধান উপদেষ্টার নির্দেশ। হত্যা মামলায় সাবেক 2 আইজিপি রিমান্ডে, অপরাধ করলে ছাড় নয় হুঁশিয়ারি আইজিপির। পুলিশের মনোবল ঠিক হতে সময় লাগবে, বললেন উপদেষ্টা। কাল সংবাদ সম্মেলন ডেকেছেন সিইসি, আসতে পারে পদত্যাগের ঘোষণা। ইসি পুনর্গঠনের দাবি বিএনপি নেতাদের। ফ্যাসিজমের প্রতিষ্ঠাতা আওয়ামী লীগ, মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে কাল শহীদি মার্চ কর্মসূচি ঘোষণা। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।